আজকের আলোচনার বিষয় কি, আমরা যেন সুস্থ থাকতে পারি। কেউ আছে যে রুগী হইতে চায়, এরকম একজনও পাওয়া যাবে না। কিন্তু আমরা রুগী হচ্ছি কেন? একটা লোক রুগী বুঝবেন কিভাবে? যে সে দুর্বল, তার ওষুধ খাওয়া লাগে, তার ডাক্তার দেখানো লাগে, তার চিকিৎসা করতে হয়। তাহলে সে কি সুস্থ না রুগী? আপনার ভেতরে প্রদাহ আছে কিনা বোঝার জন্যে এই CRP আমেরিকা তারা এখন নতুন ফুড পিরামিড দিছে। এবং এইখানে দেখেন এই যে রবার্ট এফ কেনেডি জুনিয়র, মার্কিন স্বাস্থ্য সেক্রেটারি, উনি কি বলতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সুস্থ থাকার তিনি উপায় বলেছেন। এবং আমরা এই পৃথিবীতে আসার পূর্বেই তিনি রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর দেওয়া সেই সুস্থ খাবারগুলোই আমাদের খেতে হবে। আমরা যদি বিপরীত কাজে লিপ্ত হই, অর্থাৎ তিনি আমাদেরকে যা বলেছেন আমরা যদি সেটা না করে আমরা কোনো ভিন্ন যদি উপায় অবলম্বন করি তাহলে সেটার জন্য আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই ক্ষতির শিকার আমরা আসলে অনেকেই হচ্ছি। তো আজকের আলোচনার বিষয় কি, আমরা যেন সুস্থ থাকতে পারি, তাই না? তো আমরা তো সবাই সুস্থ থাকতে চাই, কি বলেন? কেউ আছে যে রুগী হইতে চায়, এরকম একজনও পাওয়া যাবে না। কিন্তু আমরা রুগী হচ্ছি কেন? কারণ যেই খাবারটা আমরা খাচ্ছি, এই খাবারটাকে আমরা সবাই খাচ্ছি এবং সেটাকে মনে করছি ঠিকই আছে, ভালো, কোনো সমস্যা নেই। এই কারণে আমরা ওই খাবার খেয়ে রুগী হচ্ছি, আমরা বুঝতে পারছি না। যেমন সাদা ভাত যারা খাবে সবাই রুগী হবে, যারা সাদা ভাত খায় সবাই রুগী হবে। তো এখন দেখেন যারা রুগী, তাদের ওষুধ খাওয়া লাগে না। তো একটা লোক রুগী বুঝবেন কিভাবে? যে সে দুর্বল, তার ওষুধ খাওয়া লাগে, তার ডাক্তার দেখানো লাগে, তার চিকিৎসা করতে হয়। তাহলে সে কি সুস্থ না রুগী? কথা বলেন না? নাকি রুগী হলে কথা বলা যায় না? কথা বলতে পারেন নাকি তাও পারেন না? দেখি কথা বলেন তো, কি সেটা কি? হ্যাঁ, জোরে বলেন কি? হ্যাঁ, এই তো ঠিক আছে। তা এখন মনে মনে বললে তো আর শোনা যাবে না, তাহলে রুগী। তাহলে কার বাসা আছে যার বাসায় ওষুধ নাই? সয়াবিন তেল যারা খাবে সবাই রুগী হবে। তা আপনারা সয়াবিন তেল খান না? কে খায় না? হ্যাঁ, দুই একজন যারা খায় না তারা হয়তো নতুন শুরু করছে নাকি? আপনি আগে থেকে খাইতেন না? আগে সয়াবিন খাইতেন? করোনার আগে কি খাইতেন? সেটাই জিজ্ঞেস করছি। তো সবাই সয়াবিন খাইছে, রুগী হয়েছে। এখন যারা চেঞ্জ করতেছে নিজেকে তারা আলহামদুলিল্লাহ এখন সুস্থ হচ্ছে, রোগ মুক্ত হইতেছে। বুঝেন না কথা? তো আমরা এতদিন ধরে কাজ করতেছি এই করোনার আগ থেকে, 19 সাল থেকে, তাহলে কিছু তো পরিবর্তন হইতে হবে, নাহলে তো মুশকিল। এই শুধু আমরা অরণ্যে রোদন করে লাভ আছে? আর উলু বনে মুক্তা ছড়ায় কোনো লাভ আছে? তা আমাদের এটা হলো অনেকটা উলু বনে মুক্তা ছড়ানোর মতোই ব্যাপার, যে মানুষ চায় রুগী হইতে, চায় নষ্ট খাইতে, নিজেকে ধ্বংস করতে, আর আমরা তার ভালো চাই। আরে ভাই, আপনি আপনার ভালো না চাইলে আমি আপনার ভালো চাই, কোনো লাভ আছে কি? তাহলে যে নিজের ভালো চায় না তার ভালো যদি আরেকজন চায়, কোনো লাভ আছে? সে চায় রুগী হইতে, তাহলে রুগী হইতে হলে কী খাইতে হবে? চাষের মাছ, চাষের মুরগি, চাষের মুরগির ডিম, চাষের গরু, চাষের ছাগল, চাষের সবজি, সয়াবিন তেলে রান্না করে খাইতে হবে। সবাই রুগী হবে যারা এটা। তা আপনারা এইভাবে খান তো নাকি? তাহলে কেন রুগী হয়েছেন বুঝতে পারতেছেন তো? হ্যাঁ, তাহলে ফেসবুক, ইউটিউব থেকে যারা দেখছেন তারা কমেন্ট করতে পারেন যে আপনারা কে কে এটা ফলো করেন। হ্যাঁ, সোমা বলেছে সবাইকে বেশি বেশি শেয়ার করতে। আফরোজা ইয়াসিন, উনি চিটাগাং থেকে দেখছেন, এরা ফেসবুক থেকে। সবাই কাইন্ডলি কমেন্ট করবেন, আমি কমেন্টগুলো পড়ছি, যে কারা বাসায় কোন তেল খান। এরা সবাই কমেন্ট করেন যে আপনি কোন ধরনের তেল খান। তো যারা সুস্থ থাকতে চাইবে তারা সরিষার তেল খাবে অল্প পরিমাণে, তারা অর্গানিক কোকোনাট অয়েল খাবে বা কুকিং কোকোনাট অয়েল দিয়ে রান্না করবে, তারা অলিভ অয়েল উপর দিয়ে দিবে, তারা ঘি খাবে বা এমসিডি খাবে। এই হচ্ছে যারা সুস্থ থাকতে চায়। আর যারা এটা করে না সবাই রুগী হবে। কি বিশ্বাস হয় না বাবা? বিশ্বাস হয় নাকি? বোঝেন না আমার কথা? কি কি বিশ্বাস হয় বলেন তো? কি বলছি? রুগী হইব। হ্যাঁ, এই তো গুড। তাইলে যারা সয়াবিন খাইব রুগী হইব, ঠিক?
যারা সাদা ভাত খাবে রুগী হবে, যারা সাদা রুটি খাবে রুগী হবে, চাষের মাছ খাইলে রুগী হবে, চাষের ডিম খাইলে রুগী হবে, চাষের মুরগি খাইলে রুগী, যেগুলো বিশেষ করে ফিট খাওয়ানো হয় এবং অ্যাবনর্মাল পদ্ধতিতে বড় করে। মুরগির বাচ্চা, মুরগির তা দিয়ে হয় না, এটা ইনকিউবেটরে বাচ্চা ফুটানো হয়। আবার কিছু ডিম আছে ওদের মুরগি হবেও না, বাচ্চাও হবে না, তো অনেকটা প্লাস্টিকের ডিমের মতোই কইতে হবে নাকি? মানে যেই মানে ধরেন যেই ডিমে বাচ্চা ফোটে না, তার মানে কি এটা অরিজিনাল ডিম? তাহলে তাহলে যেই ধানে ধান হয় না, মানে এটা বুঝেন নাকি? ধানের বীজ আলাদা কিনে ধান করতে হয়। আর আমরা যখন ছোট ছিলাম, আমার দাদা কি করতো? আমার দাদা জমিদার ছিল, তাই না? না, কৃষিকাজ করতেন। হ্যাঁ, তো উনি কৃষক ছিলেন। আপনাদের তো জমিদার ছিল সবাই নাকি? আপনারা সব জমিদার বংশ না এখানে আসছেন? তাহলে হয় নানা কৃষক, নাহলে দাদা কৃষক, নাহলে বাপ কৃষক, নাহলে এক পুরুষ আগে নাকি? আপনারা নাকি জমিদার কে ছিলেন ভাই? এখানে কেউ আছে জমিদার ফ্যামিলির? কে আছে এখানে? একজনও নেই। কিন্তু এখন মাশাআল্লাহ আপনারা জমিদার বংশের চেয়েও বড় কিছু। কারণ একটা জমিদারও যে কাজ করতো আপনারা সেই কাজও করেন না। কুটা গাছ ছিঁড়ে এখন 2 ভাগ করেন না। এক একজন বিরাট লাট বাহাদুর জমিদারের চাইতেও বেশি, অর্থাৎ কায়িক শ্রম নাই। কি নাই বলেন? কি নাই? কি নাই? বা কি নাই? ব্যায়াম নাই বা খেলাধুলা নাই, শরীরের কোনো ব্যবহার নাই। কি হবে বাবা? কি হবে? নষ্ট হবে শরীর। এটা রোগী হওয়ার জন্য কি করতে হবে? রোগী হওয়ার জন্যে অলসতা করতে হবে। রোগী হওয়ার জন্য শরীর ব্যবহার করা যাবে না, মাজা ঘুরানো যাবে না, শুধু টেনশন করতে হবে। কি এই বোন, কি করতে হবে? হ্যাঁ, আর কি করতে হবে? রাত জাগতে হবে। বলেন তা আমরা অনিয়ম করে রোগী হয়েছি। বলেন কিভাবে? আমাদের অনিয়ম আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত, আমাদের শিরা উপশিরার মধ্যে অনিয়ম চলে। একটা জিনিস বললে সেটা করা যাবে না, সেটা যত ভালো কথাই হোক, ঠিক? তো রুগী হবে এইভাবে। কিভাবে বলেন? কেমনে? হ্যাঁ, যেটা বলবে সেটা শোনা যাবে না। তাহলে মোবাইলের ব্যাপারে কিছু বলা হয়েছিল? হয়েছে? সেটা শোনা যাবে না। তাহলে রুগী হইতে হলে যেটা বলবে সেটা শোনা যাবে না। কোনটা শুনতে হবে? আমার মন যায় তাই। কে কি বলল, কি নিয়ম, আমার কিচ্ছু জানার কোনো দরকার নেই। তাহলে আমি খাবো যা পাবো তাই, মানে খাওয়ার ভিতরে যে একটা বাছবিচার করতে হবে, এটা আমার চিন্তা করতে হবে না। আমার সামনে যা আসবে সেটাই খেয়ে ফেলবো। আমার সবাই মিলে যা খায় আমি তাই খেয়ে ফেলবো। আশেপাশে সবাই দাওয়াত দিয়ে যা খাওয়ায় তাই আমি খেয়ে ফেলবো নাকি? আর ট্রেডিশন ফলো করতে হবে। কীরকম? যেমন পাশ করলে সবাইকে মিষ্টি বিতরণ করা, তারপরে কোনো আত্মীয়র বাড়িতে গেলে 20 কেজি মিষ্টি নিয়ে যাওয়া, যদি ধরেন বোনের শ্বশুর বাড়ি হয় তাহলে। হ্যাঁ, মান ইজ্জতের ব্যাপার। কি যাইতে হবে না? মিষ্টি না নিলে মান ইজ্জত থাকবে। মসজিদে দোয়া পড়াইছেন, হুজুরে মোনাজাত করছেন, এখন যদি জিলাপি না দেন মান ইজ্জত থাকবে? তবারক যদি না দেন মান ইজ্জত থাকবে? মসজিদে ইফতারিতে যদি ছোলা, পেঁয়াজু, বেগুনি, হ্যাঁ, আলুর চপ, তারপর হচ্ছে যে বুরিন্দা, তারপর শাহী জিলাপি না দেন, কি থাকবে? মান ইজ্জত থাকবে না। তাহলে আমরা সমাজকে ইবলিসের ডিজাইনে সমাজে আমরা বসবাস করি। তৈব খেতে হবে। এখন কথা হলো কোরআনের আদেশ তৈব খেতে হবে নাকি? তৈব খেলে কি হতো জানেন? ঘরে ঘরে ওষুধ থাকতো না। ঘরে ঘরে ওষুধ, সুস্থ থাকতো মানুষ। তৈব খেলে কি হতো? তা এখন আপনাদের জন্য এটা ভালো না খারাপ? নিশ্চয়ই কোরআন আপনাদের জন্য কল্যাণ নিয়ে এসেছে। নিশ্চয়ই সত্য জ্ঞান আপনাদের জন্য কল্যাণ করে নাকি? কি বাবা? সত্য জ্ঞান কি কল্যাণ করে। তাহলে এইটাকে উল্টায় ফেলতে হবে যদি সমাজকে নষ্ট করতে হয়। আর যদি শরীরকে ধ্বংস করতে হয় তাহলে কোরআনের আয়াত মানা যাবে না। তাহলে খবিশ খাবার খেতে হবে। কি খেতে হবে বলেন? খবিশ। তাহলে খবিশ খেতে হবে, কিন্তু তৈব খাওয়া যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যেন অল্প খাই, শীত দ্বারা সোজা রাখার জন্যে কয়েক লোকমা খাবার, এটাই যথেষ্ট। কি বলেন?
তবে বেশি যদি কেউ খেতে চায় একটা সীমারেখা তিনি নির্ধারণ করেছেন। কে বলতে পারবে? ইয়েস, কে বলল? হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ কি খালি। হ্যাঁ, তাহলে আমরা কি করতে হবে? আমরা গাড়া ভরে খাইতে হবে। গাড়া ভরে খাওয়া মানে এই পর্যন্ত খাইয়ে এমন জাগাইতে হবে নাকি? তাহলে না হলে তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানলেন কেমনে? তাহলে একই সঙ্গে আমরা দুটো অপরাধ করছি। কি? এক হচ্ছে তৈব তো খাচ্ছি না, খবিশ খাচ্ছি এবং বেশি খাচ্ছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো। কি ঠিক নাকি? দেখেন ঠিক না বেঠিক? ওকে, তাহলে আমরা কি করব? আমরা সারাদিন খাবো। তাহলে ডায়াবেটিস হওয়ার আগে আপনারা কয় বেলা খেতেন আর হওয়ার পরে কয় বেলা খাইছেন? বইয়ে তো লেখা আছে 6 বেলা খাওয়ার কথা। ডায়াবেটিস বইয়ে তো দিছে কয় বেলা খাওয়ার কথা? 6 বেলা। তাইলে বলেন তো 6 বেলা খেলে কি ডায়াবেটিস ভালো হয়ে যাবে? তাহলে ডায়াবেটিস মানে কি বলেন? চিনি, বলেন চিনি কি? চিনি কি কম না বেশি? হ্যাঁ, এই তো গুড। চিনি কি? কোথায় চিনি বেশি বলেন তো? কোথায় বেশি? আপনি কোষ পরীক্ষা করেন? কোথায় বেশি? রক্তে। রক্তে। আপনি কি পরীক্ষা করেন? রক্ত। তাহলে রক্তের চিনি কি বেশি? আমরা পরীক্ষা যেহেতু রক্তের করি সেজন্য রক্তের কথা বলতেছি। কোষ তো ভিতরে আমরা এখনো ঢুকি নাই, আমরা তো আর কোষের ব্যাপারটা এখনো পরে আসতেছে সেটা। তাহলে ডায়াবেটিস মানে রক্তের চিনি, বলেন সবাই বলেন, সবাই বলেন ডায়াবেটিস মানে কি? রক্তের চিনি বেশি। সবাই যারা অনলাইনে দেখছেন ডায়াবেটিস মানে কি কমেন্ট করেন। ইউটিউবে, ফেসবুকে, পাবনা থেকে দেখতেছেন নাম রাখবেন, পারবিন নাম লিখে দিলে ভালো হবে। মোহাম্মদ আল আমিন আপনি দেখতেছেন, দিনাজপুর থেকে দেখতেছেন। ডাক্তার জেসমিন জাহান পলাশী, আচ্ছা আমি দেখতেছি এবং শুনতেছি। আচ্ছা গুড। সকালের প্রথম নোটিফিকেশন ওপেন করলেন, আলহামদুলিল্লাহ জেসমিন জান, এটা আপনার কাজে লাগবে। আচ্ছা, একজন কমেন্ট করেছেন ইউটিউব থেকে যে রুগীরা 6 বেলারও বেশি খায়, কথা কি সত্য? কেন খায় জানেন? কেউ রাত 2টা বাজে ওইটা ফ্রিজ খুলে খায় মিষ্টি, দাওয়াত খায়, এগুলো 6 বেলার বাইরে, তারপরে বুফে খায়, তারপরে বন্ধু বান্ধবের লগে খায়, কোথাও অফিসে গেলে একটা খাবার খায়, বুঝতে পারছেন? এরকম অনেক খাওয়া আছে যেগুলো সে চিন্তাই করেন। আমি একটা রোগীকে যখন সাক্ষাৎকার নিলাম বলে আমি এটা খাই আর কিছু, তারপরে বললাম যে এছাড়া ভাবেন ভাবেন, দেখা গেল অনেক খাওয়া সে ভাইবা ভাইবা বলতে হইতেছে, মানে সে মনের অজান্তে খাইতে আছে। বুঝলেন না কথা? সে যে কি খায় সে বলতে পারে না। দেখা গেল অনেক খাবার সে খায় বলতে পারে না। টঙের দোকানে ধরেন চা খাইছে, বন্ধু বান্ধবের লাগে বসছে, ওখানে একটা আড্ডা দিছে, কারোর সাথে দেখা হয়েছে, দাওয়াতে গেছে, এরকম অনেক ধরনের খাবার আছে। বা কারো মুসলমানি হয়েছে, কারো বার্থডে হয়েছে, কারো বিয়ে হয়েছে, কারো বিবাহবার্ষিকী হয়েছে, কেউ মরে গেছে, জিয়াফত, বুঝলেন না কথা? পিকনিকে গেছে, তারপরে বেড়াইতে গেছে কোথাও, তারপরে যে সব বারবিকিউ বা পার্টি হয়েছে, সেহরি পার্টি হয়েছে, মনে করেন ইফতার পার্টি হয়েছে। হ্যাঁ, তা এখন রাজনীতিবিদরা ইফতার করতেছে, আমাদের ভাগ্য কিছু কিছু দেখি আর কি, দেশের বড় বড় ব্যক্তিত্বরা বিরিয়ানি ট্রেনি খায়, আমরা দেখি, তাই না? খুব ভালো খাচ্ছে, মাশাআল্লাহ সবাই খাচ্ছে, লাল পানি খাচ্ছে, হলুদ পানি খাচ্ছে, সবাই হ্যাঁ সুন্দর খাচ্ছে। কি বলেন, ভালো না এগুলো? তাহলে রোগী হওয়ার জন্য কি করতে হবে? প্রচুর খাইতে হবে। খাইয়া যদি আমি কোষে জমাই, যদি ব্যায়াম না করি, কায়িক শ্রম না করি, তাহলে কোষে কি হবে? অতিরিক্ত চর্বি, বলেন জমে যাবে, বলেন অতিরিক্ত চর্বি কোষে জমে যাবে। তাহলে কোষে কি হবে? ওভারলোড হবে। কোষে কি হবে? ওভারলোড হবে। তাইলে এই ওভারলোড হলে রক্তের চিনি কোষে ঢুকতে পারবে না, ধীরে ধীরে এই রক্তের চিনি বাড়তে বাড়তে কি হবে? কি হবে? তাহলে বলেন ডায়াবেটিসের মূল কারণ কোষে জায়গা নাই, চর্বি দিয়ে কোষ দখল হয়েছে। এটা সব বাচ্চারা কি নষ্ট খাবে না ভালো খাবে? তো এই ভালো ভালো খাবারগুলো বাচ্চারা খেতে পারবে কিনা? আচ্ছা, পারবে না কোনগুলো? যেগুলো বাচ্চারা অলরেডি খায়। চিপ জুস খেতে পারবে না, আইসক্রিম, তারপর হচ্ছে সয়াবিন তেল খেতে পারবে না, সাদা আটা খেতে পারবে না, সাদা ভাত খেতে পারবে না,
খারাপ খাবার খেতে পারবে না, বাজে সবজি খেতে পারবে না, চাষের সবজি খেতে পারবে না, চাষের মাছ খেতে পারবে না, তাহলে যেই খাবার খেয়ে সবাই রুগী হয় সেটা কি বাচ্চারা খাবে? তাহলে বাচ্চারা কি খাবে? তোয়েব খাবে। বড়রা কি খাবে? তোয়েব খাবে। রুগীরা কি খাবে? তোয়েব খাবে। বুড়ারা কি খাবে? তোয়েব খাবে। নাকি বাচ্চারা নষ্ট খাইয়া তারপর রুগী হবে, তারপর ভালোটা খাবে, এরকম? অনেকের মনে হয় এরকম ধারণা। আমার এসে জিজ্ঞেস করে, স্যার আমার বাচ্চা কি এগুলো খাইতে পারবে? তা আমি বললাম, আচ্ছা ধরেন পারবে না, তো খাবে কি সে? তো খাবে এগুলো বাদে যা আছে সব তো নষ্ট খাবার, খবিশ খাবার। তাহলে খবিশ খাবে। খবিশ খেয়ে সে ওই যে বললাম 9 বছরের বাচ্চা এরকম ফ্যাটি লিভার হবে। 9 বছরের বাচ্চা 95 কেজি 92 কেজি ওজন হবে। তারা সুস্থ থাকতে চায়, তাদেরকে হয় খেলাধুলা করতে হবে, নাহলে মাঠে ঘাটে কাজ করতে হবে। তো এখন আপনি একজন ভালো বড় অফিসিয়াল, আপনি কি এখন হাল চাষ করতে যাবেন, নাকি রিক্সা ভ্যান চালাইতে যাবেন, নাকি মাটি কাটতে যাবেন? তা আপনি টেনিস খেলেন, আপনি গলফ খেলেন, আপনি ব্যাডমিন্টন খেলেন, একটা আপনার সঙ্গে যায় এমন কোনো কিছু খেলেন, বুঝলেন না কথা? খেলাধুলা করেন, নাহলে জিমে যে জিম করেন। তাহলে হয় ব্যায়াম করতে হবে, নাইলে দৌড়াইতে হবে, রাস্তায় দৌড়ান, নাহলে সাইকেল চালান। কথা বুঝতে পারছেন? আপনার সঙ্গে যায় এমন কিছু একটা করেন, নাইলে দৌড়ান, নাইলে সাইকেল চালান, নাইলে ইয়োগা করেন, নাইলে জিম করেন, নাইলে একটা কিছু করেন, নাইলে গার্ডেনিং করেন, বাগান টাগান করেন। ঠিক আছে? তাহলে যেটা আপনার শখের আছেন, অনেকে গার্ডেন করে, বাগান করে। গার্ডেনিং মানে ওই ফুলের টবে তো আসলে মানে তো মাটি কাটার কোনো বিষয় নাই, রোদ্রে যাওয়ার বিষয় নাই, কায়িক শ্রম নাই, ঘাম ঝরানো নাই। তাহলে ঘাম ঝরানো কিছু একটা করা খুব দরকার, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে আমাদের ছোটোবেলায় ভালো কিছু অভ্যাস ছিল, ছেড়ে দিয়েছি, আর বড় হওয়ার পরে কিছু খারাপ অভ্যাস ধরেছি। আবার ছোটদেরও কিছু অভ্যাস এখন থেকে গড়ে তোলা দরকার, যেমন সুস্থ খাবার, তারপরে সঠিক সময় ঘুমাতে যাওয়া, মোবাইল টেলিভিশন থেকে ল্যাপটপ থেকে। এখন একটু আগে দেখলাম বাচ্চা বাপে মিলে, বাচ্চা মিলে 2জন মোবাইল দেখতেছে, কারণ বাচ্চারে ঠান্ডা রাখতে হইলে 2জনই মিলে একসাথে মোবাইল দেখতে হবে। বাপেও দেখবে, সাথে বাচ্চারে নিয়ে দেখবে। মা বাচ্চা খাইতে চায় না, তো তারে মোবাইল দিয়ে খাওয়াবে। বাচ্চা কান্দে, ডিস্টার্ব করে, মারে, মা মোবাইল একটা দিয়ে বাচ্চারে শান্ত করে থুয়ে দিব, বাচ্চা মোবাইল দিয়ে শান্ত হয়ে যাব। আসলে এই বাচ্চা শান্ত হইব না, এ হবো ADHDর বাচ্চা, মানে অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এই মোবাইল ডিভাইসগুলো হলো বাচ্চাদের ব্রেন চুরি করে, এবং এই বাচ্চাগুলো যত বড় হবে ততই তাদের মানে ব্রেন খারাপ হবে, পারফরমেন্স ভালো হবে না, সঠিক সময় ঘুমাতে যাবে না। আমার কথা বুঝতে পারছেন? এইভাবে সে আস্তে 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 আস্তে, এটা তো আমাদের ক্ষতি হলো, ভালো কিছু হলো না। তা এইগুলো আমাদের অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারের জন্য এখন বিশেষ করে রিলসগুলো বেশি দেয়, যেগুলো অল্প অল্প সময় নিয়ে টুসটুস করে চলে যায়, আসে যায়। এগুলোতে মানুষ অনেক সময় ব্যয় করে। দেখালো মোবাইলটা হাতে নিছে, এটা দেখতেছে, ওটা দেখতেছে, সেটা দেখতেছে, 2 ঘন্টা সময় চলে গেছে, অথচ কিছুই করেনি সে, নাথিং, কিচ্ছু করেনি। এমনকি কী কারণে মোবাইল হাতে নিয়েছিল এটাই ভুলে গেছে। 2 ঘন্টা পর সে মনে করতে চেষ্টা করতেছে যে আমি মোবাইলটা কেন হাতে নিয়েছিলাম। তো তার মানে এই সময়টা চলে গেল। তো এই সময়ের হিসাব আল্লাহর কাছে আপনাকে মনে হয় দিতে হবে, এরকম একটা কথা আছে যে আল্লাহ তাআলা আপনি কোন কাজের সময়গুলোকে ব্যয় করেছেন, কোন পথে ইনকাম করেছেন, কোন পথে খরচ করেছেন, এর হিসাবগুলো মনে হয় দিতে হবে। জানেন কি না আপনারা এটা? কে কে জানে দেখি এই কথাগুলো? আপনারা জানেন সবাই? 2-1 জন বাদে সবাই জানে। 2-1 জনের অবশ্য হাত উঠবে না, ওদের হাত স্টিফ হয়ে গেছে, ফিক্সড। তো যারা আমরা অ্যাক্টিভিটি করি না তাদের অনেকেরই হাত ফিক্সড হয়ে যায়, এটাকে বলে ফ্রোজেন শোল্ডার হয়ে যায়। এটা ফ্রিজ মানে কি? ফ্রোজেন। হাত উঠাইতে গেলে উঠাবে না, ওঠে না, উঠাইতে পারে না। তো এটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার হলে কি হয়? হাত ওঠে না। জানেন এরকম হয় যে? তো এটা কেন হয় জানেন? ফ্রোজেন শোল্ডার, এই যে আমি যে ঘোরাচ্ছি না, না ঘোরাতে ঘোরাতে কী হবে? এটার ঘোরে না। আমার কথা বুঝতে পারছেন? তো আমরা জিমে গেলে যেমন এরকম একটা ব্যায়াম করি, এরকম, তারপর আবার খেলার আগে এভাবে ঘুরাই, হ্যাঁ, তারপর এরকম করি, এরকম করি। তো এগুলোতে কি হয়, আমার যে মুভমেন্ট জয়েন্ট সেগুলো ভালো থাকে। এটা গেল একটা কারণ। আর একটা হলো নষ্ট খেলে এটাকে অস্টিও আর্থ্রাইটিস হয়। কি হয়? তারপর ক্যাপসুলগুলো আছে না, ক্যাপসুলাইটিস হয়। ক্যাপসুল আছে এখানে, লিগামেন্ট আছে, ক্যাপসুল আছে, জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড আছে, কার্টিলেজ আছে, বুঝতে পারছেন? তো এগুলো সব মিলে একটা জয়েন্টকে ধরে রাখে, নাহলে তো জয়েন্ট ছুটে চলে যেত, বুঝতে পারছেন? তো এখন ওখানে ইনফ্লামেশন হয়, ক্যাপসুলাইটিস হয়। তা
তারপরে অস্টিও আর্থ্রাইটিস হয়। অস্টিও আর্থ্রাইটিস মানে কি? ওই যে জয়েন্টের ভিতরে ইনফ্লামেশন, অস্টিও আর্থ্রাইটিস। এই যে ব্যথা দেখেন না, আর্থ্রাইটিসের ব্যথা, অনেকের পা কেটে পর্যন্ত ফেলতে হয়, মাজায় অপারেশন করতে হয়, এরকম আছে, শুনছেন এরকম? আর হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস মানে কি? হাড় ক্ষয় হয়ে গেছে। হাড় কি হয়েছে? ক্ষয় হয়ে গেছে। তাহলে মরিচা পড়া বুঝেন আপনারা? ধরেন একটা দরজার কবজায় মরিচা পড়ছে, কিভাবে পড়ছে? 50 বছর আমি দরজাটা ইউজ করিনি, তাহলে কি হবে? ওটা জং পড়ে, মরিচা পড়ে ক্ষয় হয়ে যায়। তো অনেকটা সেরকম আর কি, ধরেন জং পড়ে গেছে, যে আমি রুগী, সবসময় আমার এই রোগ, আমার সেই রোগ, আমার এই সমস্যা, আমার সেই সমস্যা, এটা 14 বার করে বলা সবার সাথে ফোনে কথাগুলো। আর বলিস না, মাথা ব্যথাটা আর পারতেছি না, আর বলিস না মাথা ব্যথা। ডাক্তারের কাছে, স্যার যেন মাথা এমন ব্যথা, মানে আরেকটু অভিনয় করে এমন ব্যথা, হ্যাঁ, যেন ডাক্তার বোঝে ওষুধটা ঠিক মতো তারে দেয়। হ্যাঁ, তাহলে কম ব্যথা হলে যদি হাসি খুশিভাবে যায়, ডাক্তার হয়তো মনে করবে এত রুগী না, ওষুধ ঠিক মতো লিখবে না, মানে এরকম একটা ধারণা। রুগীরা সবসময় ডাক্তারের কাছে যে মানে আরও তার অভিনয়টা বেড়ে যায়, যে আমার এই কষ্ট, আমার ওই কষ্ট, আমার সেই কষ্ট, মানে এটা যেন ডাক্তার, স্যার বুঝছেন নি আপনি আমার কথা, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি তো ভাই। তারপর আবার বললো আমার কিন্তু মাজা ব্যথা কিন্তু অনেক বেশি, কিন্তু আমি হ্যাঁ বুঝছি আপনার প্রচুর ব্যথা, আপনার বুঝতে পারছি, না আমার কিন্তু আরও ব্যথা আছে। হ্যাঁ, মানে সে তার ব্যথা বুঝতে পারতেছে কিনা ডাক্তারে 10 বার 15 বার করে কইব একই কথা, কারণ সে নিজে একটা কথা 10-15 বারে বুঝে, তাহলে সে মনে করে ডাক্তারও হ্যার মতোই, তাহলে হ্যারও 15-20 বার না করলে মনে হয় বুঝবে না। কারণ প্রতিটা মানুষ দেখবেন যে কানে কম শুনে সে জোরে জোরে কথা কয়, কেন? সে মনে করে সবাই কানে বড়া এবং সবাই কম শুনে। বা আপনার কানের মধ্যে হেডফোন দিলে দেখবেন আপনিও জোরে কথা কওয়া শুরু করছেন। আপনার কানে হেডফোন দিয়ে জোরে গান বাজায় দিব, আপনি জোরে জোরে কথা বলা শুরু করছেন, কি চিল্লাস তুই, মানে ও বুঝতেছে না যে ও চিল্লাইতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো সবাই মানে তার মতো, সে যেরকম তার থিঙ্কিং সেটা দিয়ে সবাই বিচার করে। সে যদি চোর হয় সবাই চোর মনে করে, সে বাটপার হলে সবাই বাটপার মনে করে, সে জালিয়াতি হলে সবাই জালিয়াতি মনে করে। ব্যাপারটা বুঝছেন? কেউ যে একটা ভালো কাজ করতে পারে, ওর তো জীবনে কোনোদিন এরকম চিন্তাই আসে না। একটা লোক নামাজ পড়ে মসজিদ থেকে বেরোইতেছে, আর একটা লোক আসতেছে ওদিক থেকে, সে ভাবছে এই লোক মনে হয় ওই মসজিদ থেকে নামাজ পড়ে আসছে। আসলে ওই লোকটা চুরি করে একটা বাড়ি শীত কেটে চুরি করে আসতে আসে। হ্যাঁ, আবার চিন্তা করছে ও মনে হয় আর কার বাড়ি শীত কেটে আসলো। সবসময় তার নিজের থিঙ্কিংস দিয়ে সে সবাইকে বিচার করে, বুঝলেন এই কথা? কারণ সে নিজে কোনোদিন মানুষের নিঃস্বার্থ উপকার করে না। আর একটা লোক করতে পারে, এই বিশ্বাস তার নেই। নিজে মানুষকে প্রতারিত করে এবং নিজেও প্রতারিত হয়েছে। হ্যাঁ, যেমন আমাদের অনেক ভুয়া ওষুধ কিনে অনেকে প্রতারিত হয়েছে। তা আমরা কি ওষুধ বিক্রি করি? ওষুধ কি বেশি আমরা? তা আমাদের জেকে লাইফস্টাইল মানে কি? ওষুধ মুক্ত, বলেন সবাই বলেন, ওষুধ মুক্ত সুস্থ জীবন, ওষুধ মুক্ত সুস্থ জীবন। তাহলে প্রতারকরা কি করতেছে? আমার এআই ভিডিও বানাইয়া ওষুধ বেচে, পায়ুপথের ওষুধ পর্যন্ত বেচে, মানে সেটা পায়ুপথ পর্যন্ত নিয়ে গেছে। হ্যাঁ, পায়ুপথের ওষুধ বেচে, হার্টের ওষুধ বেচে, ওজন কমানোর ওষুধ বেচে, ডায়াবেটিসের ওষুধ বেচে। হ্যাঁ, এরকম। তাইলে ওষুধ খেয়ে যদি এত কিছু ভালো হয়ে যাইতো, তাহলে কি এই রুগীগুলো থাকতো? ওষুধ খেয়ে যদি স্লিম হইতো, তাহলে তো ভাই কবে স্লিম হয়ে যেত, কয়টা জুস খাইতো আর স্লিম হয়ে যেত। হ্যাঁ, তারপরে ডায়াবেটিস ভালো হয়ে যাইতো না? তাহলে ডায়াবেটিসের মূল কারণ কি? কোষে জায়গা নাই, কোষে। ডায়াবেটিসের মূল কারণ কি? কোষে কোষ খালি করতে হবে। তাহলে কোষ খালি করতে হলে 6 বেলা চিনি খাইলে কোষ খালি হবে? তাহলে ডাক্তাররা কি করতেছে? ডায়াবেটিস রোগীকে সকালে দিতেছে রুটি। এই যে আমি এই বার্ডেমের এই বইটা দেখেন, এটা আমি দেখাইতেছি আপনাকে। এই বইটা চিনেন কিনা দেখেন তো, পরিচিত আপনাদের? হ্যাঁ। তাহলে আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি ডাক্তার দেখাইতে গেছেন, ডাক্তার সাহেব আপনাকে দেখা বলতেছে এই ওষুধগুলো খান আর এই খাবার তালিকা। এখানে কোষে দেখেন ওভারলোড, তার মানে কি? রক্তের চিনি কোষে ঢুকতে পারতেছে না, রক্তের চিনি কোষে ঢুকতে পারতেছেন। এখন আপনি ডাক্তার দেখাতে গেছেন, উনি বলতেছে যে আপনি সকালে রুটি খান 3টা, তাহলে রুটিতে কি আছে? চিনি। সবাই বলেন কি? ভাতে কি আছে? ফলে কি আছে? দুধে কি আছে? মুড়িতে কি আছে? চিড়াতে কি আছে? চিনি ছাড়া বিস্কিটে কি আছে? টক দইতে কি আছে? চিনি। চিনিতে কি আছে? চিনি। গুড়ে, মধুতে, খেজুরে, কলায়। হ্যাঁ, আগে চিনি চিনতে হবে। দুঃখজনক, আমরা এত বছরে ডায়াবেটিস রোগী, ডাক্তার আমাকে চিনি চিনায় নাই।
আপনারা যারা ডায়াবেটিস রোগী চিনি চিনতেন? সত্যি কথা বলেন তো, সত্যি কথা বলেন, চিনতেন না? তাহলে আপনাদের কে চিনি শিখাইছে, তার নাম কি? হ্যাঁ, তাহলে আমরা আপনাকে চিনি শিখাই, কেননা আমরা আপনাকে এই ফাঁদ থেকে বের করব। মানে আপনি ওষুধের যে ফাঁদে পড়ে গেছেন, আমার কাজ হলো আপনাকে ওই ফাঁদ থেকে উদ্ধার করা। আর যে উদ্ধার হইতে চাইবে না, সে সারা জীবন ওষুধ খাবে, তারপর প্রতারিত হবে, নকল ওষুধ খাবে, নকল জাহাঙ্গীর কবিরকে ফলো করবে, ধরা খাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, প্রতারিত হবে। আপনার ভিতরে প্রদাহ আছে কিনা বোঝার জন্যে এই সিআরপি, প্রদাহ বেশি থাকলে সিআরপি অনেক বেশি থাকে। যাদের সিআরপি বেশি, প্রদাহের কারণে কয়টা রোগ হতে পারে কে বলতে পারবেন? আপনি তো বললে হবে না বোন, আপনি তো এটা জানেন। এই যে আজকে যারা নতুন এসেছে, জানেন আপনারা 60 থেকে 70টা রোগ ডায়াবেটিসও প্রদাহের কারণে হয়। প্রদাহ মানে একটা ফ্যাক্টর, একটা হচ্ছে সেলুলার ওভারলোড। এটা সেলুলার ওভারলোড মানে কোষে জায়গা নাই, অতিরিক্ত চর্বি জমেছে, ইনফ্লামেশন। প্রদাহ হচ্ছে টক্সিসিটি, সেলুলার টক্সিসিটি, এগুলো সব রোগ তৈরির জন্য দেয়। প্রদাহ কেন হয়? টেনশন করলে হয়, রাত জাগলে হয়, ব্যায়াম না করলে হয়, জম্মের খাওয়া বেশি বেশি খাইলে হয়, নষ্ট খাবার খাইলে হয়, এমনকি কেমিক্যাল, ধরেন পানি থেকে আসতেছে, বাতাস থেকে আসতেছে, জমি থেকে হেভি মেটাল আসতেছে, ভেজাল খাবার, কেমিক্যাল যুক্ত খাবার, ওষুধ, হ্যাঁ, এগুলো সব স্ট্রেস, ইনফ্লামেশন। বাতাস নষ্ট, আপনি ইনফ্লামড হচ্ছেন। আপনার পানি নষ্ট, আপনি ইনফ্লামড হচ্ছেন। আপনার ডিসিপ্লিন নাই, আপনার রুটিন নাই, আপনার চলাফেরা ঠিক নাই, নিজের প্রতি কোনো যত্ন নাই, হ্যাঁ, ঘুমের ঠিক নাই। বুঝতে পারছেন? টেনশন, দুশ্চিন্তা, মানে এগুলো সব আপনার প্রদাহ। এগুলো সব প্রদাহ তৈরি করছে। বোঝা গেল? প্রদাহ কমাতে হলে রোজা, ব্যায়াম, সুস্থ খাবার, ভালো ঘুম, শ্বাসের ব্যায়াম, মানসিক প্রশান্তির চর্চা, এরকম অনেক কিছু আছে যেটা আপনার প্রদাহ কমাতে সাহায্য করবে। আমেরিকা তারা এখন নতুন ফুড পিরামিড দিছে, এবং এখানে দেখেন এই যে রবার্ট এফ কেনেডি জুনিয়র, মার্কিন স্বাস্থ্য সেক্রেটারি, উনি কি বলতেছে দেখেন। এই যে বর্তমান যুক্তরাষ্ট্রের যে স্বাস্থ্য ব্যবস্থা, 90% স্বাস্থ্যসেবা ব্যয় হয় এই দীর্ঘমেয়াদী রোগে। ব্যয় হয় কার? রাষ্ট্রের। বা এভাবে বলতে পারেন ডাক্তারদের 90% আয় হয়। কথা বুঝেন নাই? ড্রাগ ইন্ডাস্ট্রির 90% আয় হয়। আপনি এটাকে প্যারাফ্রেজিং করেন, বোঝার চেষ্টা করেন। এটাকে সরকারের ব্যয় হয়, ডাক্তারের আয় হয়। আপনার ব্যয় হয় ভিজিট, ডাক্তারের আয় হয়। আপনার ব্যয় হয় ওষুধ খরচ, ওষুধ কোম্পানির আয় হয়। আপনার ব্যয় হয় ফুড খান, খাবার খান 6 বেলা, ওষুধ কোম্পানির এটা আয় হয়, ফুড ইন্ডাস্ট্রির আয় হয়। যেটা আপনার ব্যয় সেটা ওদের আয়। বোঝেন কিনা দেখেন। তাহলে এটা আমার কথা? তাহলে ওরা বলতেছে যে আপনারা এখন কি বলতেছে যে আসল খাবার খান। এই যে সচিবদের পক্ষ থেকে বার্তা, স্বাগতম আমেরিকানদের জন্য খাদ্য নির্দেশিকা 25 থেকে 30 সাল পর্যন্ত আসল খাবার খাইতে বলতেছে। পুরাণে বলছে তৈব খাইতে, ওরা বলতেছে আসল খাইতে। কি বোঝা গেল? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।